দর্শকদের জন্য তার আগে একটা আমার নিজের মন্তব্য আছে, সেটা হচ্ছে এই যে লক্ষ লক্ষ ভোটারের অধিকার হরণ করা হলো, তারা তাদের ভোটাধিকার থেকে বঞ্চিত হলেন, তারা তাদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে পারলেন না, অন্তত একটা সুযোগ হারালেন। সুপ্রিম কোর্ট বলেছিল যে এর পরে হয়তো তারা আবার একবার বাদ পড়া মানেই তালিকা থেকে চিরতরে বাদ পড়া নয়। যাই হোক, অন্তত একটা সুযোগ অন্তত যারা হারালেন, যে লক্ষ লক্ষ মানুষের অধিকার হরণের বিষয়টি শুধু কি আদালতের বিষয়, শুধু কি মামলা মোকদ্দমা করে নিষ্পত্তি হবে? রাজনৈতিক দলগুলো, নাগরিক সমাজের, তাদের যে এই নাগরিক অধিকার রক্ষার পক্ষে দাঁড়ানোর কথা ছিল, তাদের কোথাও দেখা যাচ্ছে না। সেটা হয়তো এই ভোটারদের, বাদ পড়া ভোটারদের সব থেকে বড় দুর্ভাগ্য। আমি মনে করি বাংলার সমাজেরও একটা দুর্ভাগ্য, যেটাকে একটা যারা বাদ পড়েছেন শুধু তাদের, যেন শুধু তাদের নিজেদের ইস্যু, তারা শুধু ক্ষতিগ্রস্ত হচ্ছেন, তাদের ব্যাপারটা তারা বুঝে নেবেন। বৃহত্তর সমাজ এমন একটা ভাবনা নিয়ে চলছে। আমি মনে করি এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক। আবিদ হোসেন সাহেব, আমি আপনার কাছে যাচ্ছি, এই কি হচ্ছেটা কি, আপনি কি জানছেন, কি বুঝছেন, এবং এদের ভোটাধিকার ফিরে পাওয়ার বিষয়টি কতখানি কতখানি এখন ফিজিবল বলে আপনার মনে হয়? সঞ্জিত বাবু, কি ডেভেলপমেন্ট হয়েছে সুপ্রিম কোর্টে সেটা আপনি বলেছেন। 12ই অগস্টে একটা হিয়ারিং হয়েছিল, আর রিপিট আমি করছি না। একটা হিয়ারিং হয়েছে, দুটো পিটিশন নিয়ে হিয়ারিং হয়েছে, দুটোই কংগ্রেসের পার্টি পক্ষ থেকে, এবং পিটিশনার হিসেবে ছিলেন অধীর রঞ্জন চৌধুরী এবং প্রসেনজিৎ বাবু নিজে। প্রসেনজিৎ বাবু একটা পিটিশন ফাইল করেছে। তাতে মোটামুটি ব্যাপারটা একই, যে খুব স্লো হচ্ছে, কোনো ট্রান্সপারেন্সি নেই। হাইকোর্ট নিজেও অবজার্ভ করেছে যে এই রেটে যদি চলে তাহলে 21 বছর বোধহয় লেগে যাবে, মানে এই পুরো 34 লাখকে ডিসপোজ করতে 21 বছর লাগে। সুপ্রিম কোর্ট সেটা বুঝেছে, সেদিন একটা অর্ডার করেছে, একটা হয়তো দেয়নি, সেটা 25 তারিখে আবার শুনবে। একটা অর্ডার ইলেকশন কমিশন অফ ইন্ডিয়াকে দিয়ে বলেছে যে টোটাল ডেটাটা 25 তারিখে দিতে, মানে কত আপিল ফাইল হয়ে আছে, কত ডিসপোজ করেছে, কত পেন্ডিং আছে, কত অ্যাকসেপ্টেড হয়েছে, কত রিজেক্টেড হয়েছে, তাহলে সেই ডেটা আমরা 25 তারিখে জানতে পারবো। এখন গ্রাউন্ড লেভেলের কথা বলি। গ্রাউন্ড লেভেলে যেটা আপনি বললেন, এই আশঙ্কাটা কিন্তু আমাদের প্রথম দিক থেকেই ছিল, যে ইলেকশনের সময় পলিটিক্যাল পার্টি যত এটা নিয়ে চেঁচামেচি করছিল, এই এসআইআর প্রক্রিয়া নিয়ে, একটা পার্টি বাদ দিয়ে বাকি সব পার্টিরা, এখন দেখা যাচ্ছে যে কংগ্রেস অনেকটা অ্যাক্টিভ আছে, বামফ্রন্টরা ফিল্ডের লেভেলে অ্যাক্টিভ আছে, কিন্তু আদারওয়াইজ যে মূল পার্টি ছিল এখানে, যে ইলেকশনের আগে যে রুলিং পার্টি এখানে ছিল, তার খুব একটা রোল এখন দেখতে পাচ্ছি না। তারা হয়তো নিজেরাই বেকায়দায় পড়ে আছে বলে হয়তো হচ্ছে না, কিন্তু গ্রাউন্ড লেভেলে নানা রকম জিনিসগুলো আমাদের কাছে উঠে আসছে। এই কদিন আগে আমাদের একটা নিজেদের গ্রুপ আছে, সেখানে আমরা বসেছিলাম এই ইস্যুটা নিয়ে, যে তার ইমপ্লিকেশনস গ্রাউন্ড লেভেলে কি কি হচ্ছে। জমি জায়গা বিক্রি করতে যখন যাচ্ছে, তাহলে নিজেদের বলতে কাদের, মানে অবসরপ্রাপ্ত সরকারি অফিস থেকে? না 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 না, অবসরপ্রাপ্ত সরকারি না, এখানে অনেক লোকই আছেন, বিভিন্ন লোক আছে, তার মধ্যে লয়ার আছে, হাইকোর্টের সুপ্রিম কোর্টের লয়াররাও রয়েছে যারা প্র্যাকটিস করে, অনেকে প্রো বোনো সার্ভিসও দিচ্ছে, কিন্তু এইভাবে ইন্ডিভিজুয়াল সার্ভিস দিয়ে লাগতে তো ডিসপোজ করানো যাবে না, একটা পলিসিতে আসতে হবে, তাতে সুপ্রিম কোর্টের অর্ডারটা লাগবে। দেখা যাক 25 তারিখে আমরা কি করি, কিন্তু গ্রাউন্ড লেভেলে খুব ব্যাপক ভারে সমস্যা হচ্ছে। কদিন আগে একটা ঘটনা বলি, উত্তর 24 পরগনা একটা ছেলে নিটে চান্স পেয়েছে ইডব্লিউএস কোটাতে, ইকোনমিকলি উইকার সেকশন যে কোটা আছে, সেই কোটাতে ও একটা চান্স পেয়েছে, কিন্তু তার কাছে ইডব্লিউএস সার্টিফিকেট ছিল না। ও অ্যাপ্লাই করেছে, এসডিওর কাছে গিয়ে তদারকি পার্সিউ করছে যে আমাকে সার্টিফিকেটটা দিয়ে দেন, তাহলে ও ওই কোটাতে ভর্তি হতে পারে। যখন এসডিও ওটাকে মানে প্রসেস করতে গেল ওর অ্যাপ্লিকেশনটা, তখন বললো যে এসআইআর এ তোমার বাবা, তোমার মায়ের নাম, ওই ভোটার লিস্টার প্রিন্ট আউট কপি দাও। দেখা গেল যে একজনের কারোর নাম নেই, মানে ওই ডিলিটেড আছে বা আন্ডার অ্যাডজুডিকেশন আছে, এইসব বা পিলে পড়ে আছে। এসডিও সেটা বলে দিল যে হবে না, ভারতের নাগরিক নয়। এই যে প্রসেনজিৎ যেটা কথাটা গুলো বলছিলেন, যে হ্যাঁ,
বলে দিচ্ছে তুমি তো ভারতীয় নাগরিক নয়, তুমি তো ভোটার নয়, মানে এমনি বলে দিচ্ছে। সেই ছেলেটাকে শেষে হাইকোর্টে যেতে হয়েছিল। হাইকোর্ট অর্ডার দিয়েছে যে না, ওই ইডাব্লিউএস সার্টিফিকেট ইস্যু করার ক্ষেত্রে কোনো বাধা নেই। আহ, তো সেটা তারপরেও বেচারা পেয়েছে চান্স। মানে এই ধরনের কিন্তু প্রচুর ঘটনা আছে। আরো একটা ঘটনা বলি, আমাদের কাছে যে কেসগুলো আসছে, সামনে বছর আছে হজ। হজ হয়তো অ্যাকচুয়াল হজ হবে মে মাসে, কিন্তু হজ কমিটি অফ ইন্ডিয়া যারা গভর্নমেন্টের থ্রু দিয়ে যাবে, হজ কমিটি অফ ইন্ডিয়া তাদের অ্যাপ্লিকেশন ফর্ম জমা করছে, বা হয়তো তাহলে তাদেরকে পাসপোর্ট দিতে, পাসপোর্টের কপি দিয়ে অ্যাপ্লাই করতে, পাসপোর্ট নম্বর। এবার অনেক হাজিরা যারা বয়স্ক হাজি, তারা আদারওয়াইজ জীবনে কোনোদিন পাসপোর্ট প্রয়োজন হয়নি, কিন্তু এখন হজ করতে যাবেন বলে ইন্টারন্যাশনাল পাসপোর্ট লাগবে। অ্যাপ্লাই যখন করছে দেখা যাচ্ছে যে বিশেষ করে এটা ঘটছে মুর্শিদাবাদ, মালদা, উত্তর দিনাজপুর, আরো কিছু জায়গায়। এই প্র্যাকটিক্যাল প্রবলেমটা গ্রাউন্ডে প্রচুর, খুব বেশি হয়ে আছে। আর গভর্নমেন্ট তো স্টেট, রাজ্য সরকার 3টে অর্ডার বার করে দিয়েছে যে ওই বেনিফিট গুলো দেওয়া যাবে না, যে বেনিফিটস আছে এটা এখানে যার নাম বাদ পড়েছে, যাদের নাম, তারা মোস্টলি ভালনারেবল সেকশন অফ দি সোসাইটি, ইকোনমিক্যালি উইক, সোশ্যালি খুব একটা স্ট্রং নয়, কোথায় যাবে, কাকে ধরবে, কে করে দেবে। প্রত্যেকের ক্ষেত্রে তো হাইকোর্টে গিয়ে একটা লয়ারকে এনগেজ করে অর্ডার বার করানো সম্ভব নয়, একটা ব্যাপার আছে। এইটা কিন্তু সুপ্রিম কোর্টকে, আশা করি এটা হাইলাইট, মানে সুপ্রিম কোর্টকে এটা বলতে পেরেছেন প্রসেনজিৎ বাবু, যিনি পিটিশনার আছেন, তার লয়ার, এবং অধীর রঞ্জন চৌধুরীর লয়ার, এবং বোঝাতে পারবেন 25 তারিখে আমরা একটা বেটার অর্ডার ইলেকশন কমিশনের কোর্টটা পাওয়ার পর কিন্তু আমরা এক্সপেক্ট সুপ্রিম কোর্ট এটা বুঝতে পারবে যে কি রেটে চলছে। এবার জজ সাহেবদের কথা বলি, একজন জজ সাহেবের সঙ্গে আমার অনেক আগেকার পরিচিতি আছে, আমি নামটা আর বললাম না। ট্রাইব্যুনালের জজ যারা আছেন, আমি ওনাদের সাথে এমনি পার্সোনালি কথা বলছিলাম। বললো আরে ভাই, সে তো সব ঠিক আছে, কিন্তু লজিস্টিক্স বহুত প্রবলেম আছে। লজিস্টিক্স দেওয়ার কাজ ছিল চিফ ইলেকট্রাল অফিসার, ওয়েস্ট বেঙ্গল সিও অফিস যেটা আছে, তার কাজ হচ্ছে লজিস্টিক্সটা দেওয়া। এবার লজিস্টিক্স মধ্যে একটা বিল্ডিং দিয়েছে, কম্পিউটার দিয়েছে, কিন্তু স্টাফ দেয়নি। আমি কতগুলো স্টাফদেরকে জানি যারা 2 জায়গায় ডিউটি করছে। ধরুন তার পোস্টিং আছে সল্টলেক বিকাশ ভবন, আর তাকে বলা হয়েছে যে তুমি অ্যাডিশনাল চার্জ হচ্ছে ওই ট্রাইব্যুনালে অমুক জজের। এবার একটা ভাবুন যে একটা ক্যারিক্যাল স্টাফ, সে বিকাশ ভবনে অফিস করে 2 ঘন্টা কাজ করে বা হাফ ডে কাজ করে সেকেন্ড হাফে ট্রাইব্যুনালে যাবে, অথবা ফার্স্ট হাফে ট্রাইব্যুনালে গিয়ে সেকেন্ড হাফে সল্টলেক আসবে। কোথায় জোকা আর কোথায় সল্টলেক? তো যাওয়া আসা করতেই এইভাবে লজিস্টিক্সের প্রবলেম অনেক আছে, সেটা হাইলাইটেড হচ্ছে না, কিন্তু জজ সাহেবরা এটা বারে বারে কিন্তু সিও অফিসকে বলেছে। তো এবার সিও অফিস কোথায় থেকে দেবে? সিও অফিসেরও নিজের তো স্টাফ বলে কিছু নেই, ওই নিজের অফিসে ছাড়া কোনো স্টাফ হয়। তারা আবার ডিপেন্ডেন্ট আছে রাজ্য সরকারের। রাজ্য সরকারকে তারা লিখছে, ডিএম সাউথ চব্বিশ পরগনাকে লিখেছে, বা অন্যান্য এসডিও কে লিখেছে, বা যাদের যে তোমরা স্টাফ দাও। এবার 19টা ট্রাইব্যুনালে খুব কম হলেও অ্যাটলিস্ট পার ট্রাইব্যুনালে 3-4টে করে লোক লাগে, তাহলে মোটামুটি 100 লোক তো এখানে ডেইলি পার্মানেন্টলি পোস্টেড হতে হবে। সেই লোক রাজ্য সরকার দেয়নি, সি অফিস তো দিতে পারবে না, সি অফিসকে রিকোয়েস্ট করতে হয় রাজ্য সরকার। এই করে কিন্তু এই স্পিডে চলছে। আর অন্যান্য সমস্যা আরো আছে, যে আপিলগুলো যে ফাইল হয়েছে, অনেক আপিল ছিল যেগুলো জনগণ আপিল ফাইল করেছে, ভোটার ঠিক আপিল ফাইল করেছিল, তারপর দেখা গেল ওই অ্যাপিলটা অফিসে জমা দিয়েছে, তা ওইখান থেকে কেউ আপলোড করেনি, এইসব সমস্যা আছে। আবার 34 লাখ ফিগারটা আমাদের কাছে আছে, তো 34 লাখটাকে যদি ডিসপোজ করতে হয় স্পিডলি, তাহলে সুপ্রিম কোর্টের ওই পিটিশনের ওপরে প্রসেনজিৎ বাবুর যে পিটিশন আছে, বা আরো আরেকটা পিটিশন আছে, কংগ্রেস দুটো পিটিশন ফাইল করেছে। তো এইটা আশা করছি আমরা 25 তারিখে কিছু একটা অর্ডার হবে, আর না হলে আরো কিছু লোক রেডি হচ্ছে মাল্টিপল পিটিশন আবার ফাইল করতে। আর সুপ্রিম কোর্ট যেটা সেদিন ডিক্লাইন করে দিল, আমাদের বোধহয় প্রসেনজিৎ বাবুরই প্রেয়ার ছিল এটা,
যে একটা ডেডলাইন ফিক্স করে দেওয়া, সে ডেডলাইন 6 মাস পরেই হোক, কিন্তু একটা ডেডলাইন যদি না ধরে দেওয়া হয় তাহলে এই ট্রাইব্যুনাল গুলো তো জানে না, তাই জানে অনির্দিষ্টকাল চলবে এটা। আর একটা যেটা বললেন প্রসেনজিৎ বাবু, খুব রেলেভেন্ট কথা, এই বছরই নভেম্বর ডিসেম্বরে অনেকগুলো মিউনিসিপ্যালিটি, কলকাতা কর্পোরেশন, হাওড়া মিউনিসিপ্যাল কর্পোরেশনের ইলেকশন হবে। লোকাল ইলেকশন যেটা হয়, স্টেট ইলেকশন কমিশন যেটা কন্ডাক্ট করে, এই ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার যে ইলেকট্রাল রোলটা আছে সেটা অ্যাডপ্ট করে নেওয়া, চিরকাল এইভাবেই চলে আসে। ইলেকশন স্টেট ইলেকশন কমিশন নিজের কোনো ইলেকট্রাল রোল তৈরি করেন, পরে ওই কনস্ট্রাকশনটা করে লাস্টের 1 সপ্তাহ, আদারওয়াইজ এই পুরো রোলটাকে অ্যাডপ্ট করে। এবার যারা ডিলিটেড হয়ে গেছে, স্পেশালি মিউনিসিপ্যালিটি এরিয়া, পঞ্চায়েত ইলেকশন এখন দেরি আছে, কিন্তু মিউনিসিপ্যাল ইলেকশন গুলো এই বছর আছে, আবার সামনে বছর সব মিউনিসিপ্যালিটি, মানে গোটা পশ্চিমবঙ্গ। তাহলে এই যারা ভোট দিতে পারলো না মানে বিধানসভায়, তারা আবার বঞ্চিত হবে এই ভোটে, তাদের ভোট অধিকার থেকে বঞ্চিত হচ্ছে। আর মিউনিসিপ্যালিটি ইলেকশন তো বুঝতে পারছেন, মিউনিসিপ্যালিটি ইলেকশন তো খুব ছোট ইলেকশন। একটা ওয়ার্ডে হয়তো এমন এমন মিউনিসিপ্যালিটি আছে, একটা ওয়ার্ডে হয়তো 1200 ভোটার, ওইটাই নিয়ে একটা ওয়ার্ড, একটা বুথ নিয়ে একটা ওয়ার্ড, ছোট ছোট যে মিউনিসিপ্যালিটি গুলো আছে। তাহলে ওইখানে তো ডিসাইসিভ ফ্যাক্টর হয়ে যায় এই 80টা 90টা যেগুলো ডিলিটেড। এইটা নিয়ে কিন্তু আশা করি 25 তারিখে হাইলাইটেড হবে। প্রসেনজিৎ বাবু বলেছেন ওনাদের নিশ্চয়ই একটা প্ল্যান আছে। আরো কিছু লোক তৈরি হচ্ছে, আমিও ওর মধ্যে আছি, যে 25 তারিখেরটা দেখে আমরা আইএ হয়তো পাবলিক করব, মানে ওনাদের সাথে অ্যাড হবো। আরো কিছু পিটিশন তৈরি হচ্ছে, দেখা যাক, লেটস ওয়েট 25 তারিখ অব্দি, আর তো 2 দিন।